ডিসকাস করব। So the recording has started. Let me share the screen. ওকে, সো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো দুই একটা কারেকশনস ছিল, সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস অ্যাজ ইট ইজ কন্টিনিউড হচ্ছে স্টার্টিং ফ্রম জানুয়ারি 10। তোমাদের লাস্ট ক্লাস হচ্ছে গিয়ে এপ্রিল 21, আর এপ্রিল 22 থেকে মে 7 হচ্ছে তোমাদের প্রিপারেটরি লিভ, এন্ড মে 8 থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে। ইন বিটুইন তোমাদের ইন কোর্স আছে, ইন কোর্সটা হবে গিয়ে মার্চ 13 থেকে মার্চ 21, এই একটা উইক হচ্ছে ইন কোর্সের জন্য থাকবে। সো সিলেবাস এন্ড অল দিস থিংস উই ডিসকাসড। এখানে একটা কারেকশনস ছিল, সেটা হচ্ছে যে তোমাদের ফাইনাল এক্সাম হচ্ছে 70% অফ দ্য গ্রেডস, এবং আই থিংক সামবডি এলস হ্যাজ জয়েন্ড। আচ্ছা, কেউ কি জয়েন করেছো? বারবার সবাইকে অ্যাডমিট করতে হচ্ছে। ওকে, আচ্ছা, তোমাদের ইন কোর্সটা হচ্ছে 70%, সরি, ইন কোর্সটা হচ্ছে 20%, তোমাদের 5% উইল বি ইন প্রেজেন্টেশন। আমি অ্যাসাইনমেন্ট নরমালি দিব না, সো উইল গো ফর প্রেজেন্টেশন। আর ক্লাস অ্যাটেন্ডেন্স ইজ 5%, সো 30% গোজ হিয়ার। আর হচ্ছে ফাইনাল এক্সাম হচ্ছে 70% এ হবে। এবং ইন কোর্সটা মোর অর লেস, যেহেতু মার্চ 13th means we will have around 10 classes before the in course. সো এগুলো আমরা পড়ছি, ইন্টারেস্টিং ফ্যাক্টস। আমি স্লাইডস গুলো এখন আপলোড করি নাই, বাট আল আপলোড দেম সুন। আচ্ছা, সো আমরা কি কনসেপ্টস গুলো পড়ছিলাম ডিভাইসে, যে কেন নো ডিভাইস ইন্টারেস্টিং, এবং why should we learn all these things. সো এই যে টেকনোলজিক্যাল যে ব্রেক থ্রু যেটা তোমরা এখন দেখতেছো, দ্যাট ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট যে আমরা ডিভাইসের সাইজ ছোট করে নিয়ে আসতে পারছি। সো ইনিশিয়ালি একটা মসফেট যদি তোমরা চিন্তা করো, মসফেটে হচ্ছে গিয়ে তিনটা মেইন কম্পোনেন্টস থাকে। একটাকে আমরা বলি সোর্স, একটা হচ্ছে ড্রেইন, আর উপরে হচ্ছে গেট। ওকে, সো আর এছাড়াও অন্যান্য কানেকশনস থাকে, ওয়্যারিংস থাকে। এই সব কিছুকে আমরা স্কেল ডাউন করেছি লিনিয়ারলি মানে হচ্ছে যে তুমি যদি এটাকে লাইক এ ফ্যাক্টর অফ কে, তুমি ধরো সবকিছুকে তুমি 2 টাইমস রিডিউস করলা, সোর্সকে 2 টাইমস, ড্রেইনকে 2 টাইমস, গেটকে 2 টাইমস, ওয়্যার গুলাকে 2 টাইমস, সবকিছুকে একটা সেম ফ্যাক্টর দিয়ে তুমি জাস্ট রিডিউস করলা ডাইমেনশনটা, সেটাকে বলে হচ্ছে ডেনার্ড স্কেলিং। সো ইনিশিয়ালি যখন ট্রানজিস্টর ফার্স্ট তৈরি হয়, এবং এরপরে অ্যারাউন্ড 1978 or 75, around that time integrated circuits came. Integrated circuits হচ্ছে কি অনেকগুলো ট্রানজিস্টরস একসাথে প্যাক করা। সো রিসার্চাররা দেখলো যে নাম্বার অফ ট্রানজিস্টরস যদি বাড়ানো যায় একটা সার্টেন চিপ এরিয়াতে, তাহলে পারফরম্যান্স অনেক বেড়ে যায়। সো বাট এটার মানে এই না যে তুমি অনেক বড় এরিয়া ধরে একটা চিপ বানাবে। তোমার চিপ সাইজ যদি অনেক বড় হয়, তোমার সিস্টেমটা উইল বি লার্জার, বাল্কি, নট পোর্টেবল হবে না, অল দিস থিংস কাম ইন। সো টার্গেট থাকলো যে স্মল, লাইট, পোর্টেবল ডিভাইস, কম্পিউটিং ডিভাইস বানানোর জন্য। এবং এই জন্য কি করতে হবে, যে হায়ার কম্পিউটিং পাওয়ার পেতে হলে ইউ নিড টু প্যাক মোর ট্রানজিস্টরস ইন এ সিঙ্গেল চিপ। সো তখন ট্রানজিস্টর সাইজটাকে আমরা রিডিউস করলাম, এবং লিনিয়ারলি সমস্ত জায়গায় আমরা ডাইমেনশনস গুলোকে রিডিউস করলাম। সো সেটাকে বলা হচ্ছে ডেনার্ড স্কেলিং। আচ্ছা, এখন ডেনার্ড স্কেলিং এটা বেসিক্যালি তুমি যদি ডিভাইসটাকে চিন্তা করো ক্রস সেকশনাল চিন্তা করলে ইটস জাস্ট লাইক আ 2-dimensional কাইন্ড অফ স্কেলিং। কারণ ইনিশিয়াল ট্রানজিস্টর গুলো 3D ছিল না, দে ওয়্যার লাইক a 2-dimensional device basically. So এই 2-dimensional স্কেলিং যদি আমরা চিন্তা করি, মানে এরিয়া ওয়াইজ, নট ভলিউম, ঠিক আছে? আমরা যদি এরিয়া ওয়াইজ চিন্তা করি, তাহলে কি হচ্ছে দেখো,
যে আমরা যদি এটাকে অনেক সময় ডেনার্ট স্কেলিং কে অনেক সময় 0.7 স্কেলিং ও বলে, ঠিক আছে। এটা হচ্ছে যে তুমি এরিয়া যদি চিন্তা করো, নো, ইফ আই ড্র অ্যান এরিয়া, লেটস সে, সো তুমি এটা হচ্ছে তোমার লেন্থ, এটা হচ্ছে তোমার উইডথ, এটাকে তুমি 0.7 টাইমস রিডিউস করলা, রিডিউস দিস 0.7x, সিমিলারলি তুমি লেন্থটাকে রিডিউস করলা বাই a factor of 0.7, তাইলে তোমার ওভারঅল এরিয়াটা is reduced by 0.49 times, মানে 0.5 ধরতে পারো। তার মানে when you reduce the length and the width by a factor of 0.7, you are basically reducing in the area by 50%, ঠিক আছে। so this is the basis of Dennard scaling, এবং এই Dennard scaling continued হয়েছে for a long time till, let's say, 2011. From 1980s to 2011 people used to do that. Okay, so বোঝা গেছে? Is this clear? জি স্যার। ইয়েস স্যার। এবং ট্রানজিস্টরকে আমরা ডিফাইন করি হচ্ছে চ্যানেলের লেন্থের রেসপেক্টে। একটা ট্রানজিস্টরকে যখন আমরা বলি যে ট্রানজিস্টরটা ছোট না বড়, এইটা কিসের ডাইমেনশনটা আমরা রেফার করি? উই অলওয়েজ রেফার টু দ্য ডাইমেনশন অফ দ্য চ্যানেল। চ্যানেলটা কি? চ্যানেলটা আমি বলছিলাম যে if you have this source, if you have drain, কেউ মনে হয় জয়েন করছে, I don't know, এই প্রবলেমটা গুগল মিটে হয়, I don't know why. Somebody trying to join? I don't know. Anyway, okay, so you have a source, you have a drain, and উপরে হচ্ছে গিয়ে তোমার এখানে একটা অক্সাইড আছে, this is an oxide, and you have a gate here, metal gate. Gate হচ্ছে on top of the oxide. এই অক্সাইডের নিচে in between the source and the drain যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে চ্যানেল। এই চ্যানেলের লেন্থটা defines the actual size of the transistor. So আমাদের ইনিশিয়ালি 2003 তে এটা ছিল 90 ন্যানোমিটার, তারপরে 2005 এ আমরা 65 ন্যানোমিটার, তারপর 45 ন্যানোমিটার, 32 ন্যানোমিটার, 2011 এ এসে 22 ন্যানোমিটার, আর এখন 2020 তে আমরা আছি হচ্ছে, do you know, 2022, right? We are at 5 nanometer. Okay, Appleর যে তোমাদের চিপটা দেখালাম লাস্ট ক্লাসে, so that is 5 nanometer. So we have come a long way. এখন এই যে প্রত্যেকটা স্টেপ, এগুলাকে বলে হচ্ছে টেকনোলজি নোড। আমরা বলি 90 ন্যানোমিটার নোড, আমরা বলি 65 ন্যানোমিটার নোড, 45 ন্যানোমিটার নোড, 32 ন্যানোমিটার নোড, এন্ড সো অন। টেকনোলজি নোড বলে। সো যখন তোমরা শুনবা যে ডিভাইস ইঞ্জিনিয়াররা বলতেছে যে 7 ন্যানোমিটার নোড, 14 ন্যানোমিটার নোড, বেসিক্যালি দে আর টকিং অ্যাবাউট দ্য চ্যানেল লেন্থ। চ্যানেল লেন্থটাকে অনেক সময় গেট লেন্থও বলে, ঠিক আছে। সামটাইমস উই কল ইট দ্য গেট লেন্থ। কেন? কারণ দেখো, এটা হচ্ছে তোমার গেট, দিস ইজ দ্য গেট। এই গেটের ঠিক নিচেই হচ্ছে চ্যানেল। তো নরমালি গেটের লেন্থ আর চ্যানেলের লেন্থ সেম থাকে টিপিক্যালি। সো আমরা এটাকে বলি হচ্ছে চ্যানেল লেন্থও বলতে পারি, এবং অনেক ক্ষেত্রে এটাকে গেট লেন্থও বলে। ইজ দিস ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন একটা এই টেবিলটা একটু দেখি আমরা, যে ডিভাইস স্পিচ। হ্যাঁ, হোয়াট ইজ ডিভাইস স্পিচ? ডিভাইস স্পিচ হচ্ছে গিয়ে, ধরো তোমার একটা ডিভাইস থেকে নেক্সট ডিভাইসের যে ডিসটেন্স, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডিভাইস স্পিচ। যেমন তোমার আমি যদি সিম্পলি জাস্ট ব্লক দিয়ে দেখাই, ট্রানজিস্টরে তো আমার পি মস থাকে। পি মস মানে হচ্ছে গিয়ে পি টাইপ মসফেট, আর এটা হচ্ছে ধরো তোমার এন মস থাকে, এন মস হচ্ছে এন টাইপ মসফেট। তাহলে এই দুইটা মিলে তোমার হচ্ছে গিয়ে একটা ডিভাইস থাকে, মানে পি ফেটও থাকে, এন ফেটও থাকে। তো এই যে এদের মধ্যে যে ডিসটেন্সটা,
এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পিচ। অথবা এটা এরকম হতে পারে, কিংবা তোমার দুইটা ট্রানজিস্টর পিমস এনমস যেটাই হোক, ডাজন্ট ম্যাটার, পিমস টু পিমস, পিমস টু এনমস, বা যে কোনো দুইটা ট্রানজিস্টর তুমি যদি পাশাপাশি রাখো, ওদের মাঝখানে যে ডিসটেন্সটা সেটাকে বলে হচ্ছে পিচ। এখন দেখো এই টেবিলে দেখো 65 ন্যানোমিটার ট্রানজিস্টরে ডিভাইস পিচ ছিল 230 ন্যানোমিটার থেকে 350 ন্যানোমিটার। আস্তে আস্তে আমরা সাইজ কমাচ্ছি, এখন আমরা ধরো লেটস সে আমরা 11 ন্যানোমিটার বা 10 ন্যানোমিটারে দেখো ডিভাইস পিচ হচ্ছে 55 থেকে 65 ন্যানোমিটার। সো দ্য ডিভাইস পিচ ইজ গোয়িং ডাউন। ডিভাইস পিচ গোয়িং ডাউন মানে ডিস্টেন্স বিটুইন দ্য টু ডিভাইসেস আর বিকামিং স্মলার। এবং তার মানে কি, তার মানে হচ্ছে উই আর ডুইং স্কেলিং, আমরা সাইজ ছোট করে নিয়ে আসতেছি, ডিভাইসগুলো আরো কাছাকাছি চলে আসতেছে। তার ফলে কি হচ্ছে যে পার ইউনিট এরিয়াতে নাম্বার অফ ট্রানজিস্টরস বেড়ে যাচ্ছে। সো 65 ন্যানোমিটার নোডের ক্ষেত্রে ট্রানজিস্টর সংখ্যা ছিল 0.2 বিলিয়ন। 11 ন্যানোমিটার নোডে যখন আমরা আসলাম, দেখো দ্য নাম্বার অফ ট্রানজিস্টরস বিকেম 6.4 বিলিয়ন। ওকে, আর স্যার, এখন হ্যাঁ বলো। আচ্ছা স্যার, ডিভাইস পিচ বলতে তো যেটা বললেন যে দুইটা ট্রানজিস্টরের মাঝখানে যে ডিসটেন্স সেটা তো, ট্রানজিস্টর গুলোকে যদি আমি যেহেতু তারা কন্ডাক্টিভ না, আমি যদি লাগাই রাখি একটার সাথে একটা, তাহলে কি কোনো সমস্যা হয়? মানে পিচ কেন থাকতেছে, এটা প্রশ্ন। না, পিচ থাকতেছে কারণ হচ্ছে তোমার মাঝখানে তো ইন্টারকানেকশন আছে, ওয়্যারিং আছে, রাইট? তুমি জাস্ট দুইটাকে পাশাপাশি রাখলে তো হবে না, রাইট? দে আর কানেক্টেড থ্রু ওয়্যারস। এটা তো একটা ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আচ্ছা আছে? স্যার। তুমি যদি সার্কিটটা দেখো, তো এখানে তোমার মিলিয়নস অফ ট্রানজিস্টরস আছে, বাট এদের মধ্যে তো ইন্টারকানেকশনস আছে। এই যে তুমি গেট বলতেছো, এখানে আরেকটা ট্রানজিস্টর যদি আমি আঁকি, বাট ভেরি গুড কোয়েশ্চেন, এটা হচ্ছে সোর্স ড্রেন, এটা হচ্ছে অক্সাইড, এখানে হচ্ছে গেট। এখন তুমি যে ট্রানজিস্টর গুলোকে কানেক্ট করলা, এদেরকে তুমি অপারেশন করবা কিভাবে? তোমাকে পাওয়ার দিতে হবে না? জি স্যার। ভোল্টেজ তো দিতে হবে। তাহলে ভোল্টেজ দিলে তুমি সবগুলো সোর্সকে তুমি ধরো কানেক্ট করলা হচ্ছে গিয়ে ভিসিসি তে, এটা হচ্ছে তোমার ভোল্টেজ। তুমি লেটস সে তুমি ড্রেন গুলাকে কানেক্ট করলা, সবগুলাকে নিয়ে তুমি একসাথে নিয়ে গ্রাউন্ডে কানেক্ট করলা। সো দিস আর দ্য ওয়্যারিং। সো ওয়্যারিং এর জন্য তো তোমার একটু গ্যাপ রাখতেই হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার, বুঝতে পারছি স্যার, ঠিক আছে। তারপর গেটে তুমি পাওয়ার দিবা, গেটে তোমার পাওয়ার দিতে হলে ভিসিসি তে কানেক্ট করতে হবে, তাহলে গেটটাকে তুমি এখানে কানেক্ট করবে। সো দেয়ার লট অফ ওয়্যারস। এই কানেকশনস গুলা, এই জন্য ইন্টারকানেক্ট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রিসার্চ এরিয়া, যে তুমি কোন ধরনের ওয়্যার ইউজ করবে। নরমালি এখন পর্যন্ত কপার ওয়্যার ইউজ হয়, কারণ কপারের কন্ডাক্টিভিটি ভালো, বাট প্রবলেম হচ্ছে যেগুলা তোমার স্কেলিং করতে গেলে তোমার একটা সার্টেন ইয়ার পরে আর করা যায় না, কারণ এত থিন লাইনস অফ কপারের রেজিস্ট্যান্স অনেক বেশি, এবং তোমরা জানো রেজিস্ট্যান্স বেশি হলে আরসি ডিলেও বেড়ে যায়। সো আরসি ডিলে বেড়ে গেলে দ্যাটস নট গুড। সো আমরা মানে যারা ডিভাইস নিয়ে কাজ করে তাদের একটা ফোকাস এরিয়া হচ্ছে এই ইন্টারকানেক্টস গুলাকে তোমার আরো কিভাবে মানে স্কেল করা যায় উইদাউট লুজিং এনি এফিশিয়েন্সি। আচ্ছা, সো এটা হচ্ছে এই টেবিল। Sir, হ্যাঁ বলো। sir, compared to 90 nanometer node, 5 nanometer node এর sir pinch of voltage আগে achieve করা possible না, যেহেতু sir FET মানে চ্যানেল যেহেতু ছোট হয়ে আসতেছে, নাকি স্যার ওইটা ওভাবে স্কেলিং করা থাকে? ওটা ওভাবে স্কেলিং করা থাকে। 5 ন্যানোমিটার নোডের ফিজিক্সটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে তোমার ট্রানজিস্টরের স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? সো ওইটাতে আমি আসতেছি যে জেনারেট স্কেলিং একটা এরা পর্যন্ত কাজ করছে, 2009-10 পর্যন্ত ইট ওয়ার্ক। এরপরে কিন্তু আর কাজ করে নাই। আর তুমি ফার্দার এই একই রেশিওতে তুমি সবকিছু কমায় নিয়ে আসবা, এই জিনিসটা আর হয় না। আচ্ছা, এখন দেখো তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইন্ডাস্ট্রি এতে কিছু মেজর ব্রেক থ্রুস ছিল। এই যে আমরা যে মানে টেকনোলজি ডেভেলপ করছি 90 ন্যানোমিটার থেকে আস্তে আস্তে আমরা এখন 5 ন্যানোমিটারে আসছি, তো এর মধ্যে ইন্ডাস্ট্রিতে 3টা মেজর ব্রেক থ্রু হয়েছে। সেই ব্রেক থ্রু গুলো আমি একটু ডিটেলসে তোমাদের বলবো। এখন বলে রাখি যে ব্রেক থ্রুস গুলো কি কি। একটা হচ্ছে স্ট্রেন সিলিকন জার্মেনিয়াম, একটা হচ্ছে হাইকে মেটাল গেট,
আর একটা হচ্ছে ফিনফেট। সো এটা ডিটেলসে আমি বলবো যে এই তিনটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ট্রানজিস্টরের ক্ষেত্রে তিনটা মেজর মাইলস্টোন ওভার দ্য লাস্ট তোমার 70 or 60 years. ওকে, সো এখন এই যে মুরস ল, এভরিথিং লুকস ফাইন, যে আচ্ছা ঠিক আছে আমরা ছোট করে নিয়ে আসতেছি, পারফরমেন্স বাড়তেছে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, তোমার ফিচার সাইজ, এই গ্রাফটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে দিস ইজ দ্য ট্রানজিস্টর কাউন্ট, হ্যাঁ, এবং এটা হচ্ছে তোমার নাম্বার অফ ইয়ার্স, এটা হচ্ছে গিয়ে সাইজ মাইক্রনস, চ্যানেল লেন্থ বেসিক্যালি, আর এটা হচ্ছে গিয়ে রাইট সাইডে হচ্ছে নাম্বার অফ ট্রানজিস্টরস। সো দেখো আমরা তোমার ফিচার সাইজ, হ্যাঁ এটা হচ্ছে লগ স্কেল লেফটে, দেখো আমরা ফিচার সাইজ রিডিউস করতেছি সি ওভার টাইম। তার ফলে কি হচ্ছে দেখো, এই যে এই ব্লু লাইনটা দেখো, এই যে ফিচার সাইজ কমতেছে, ফিচার সাইজ মানে চ্যানেল লেন্থ কমতেছে, কত বাই ফ্যাক্টর অফ 1000 আমরা কমাই নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু এটা যে কমতেছে, এটা সুবিধাটা কি, এটা সুবিধাটা হচ্ছে যে তোমার ট্রানজিস্টর কাউন্ট আবার বাড়তেছে, ট্রানজিস্টর সংখ্যা বাড়তেছে, কিন্তু যেই রেটে তুমি সাইজ কমাচ্ছ তার চেয়ে অনেক গুণ বেশি রেটে ট্রানজিস্টরের সংখ্যাটা বাড়তেছে। দেখো এই লাইনটা ডান পাশে ট্রানজিস্টর কাউন্টের লাইনটা অনেক থিকার, আর বাম পাশে ট্রানজিস্টর সাইজটা স্কেলিং লিঙ্ক, এই লাইনটা থিনার, এটা চিকন একটা লাইন দিয়ে দেখানো হয়েছে। ট্রানজিস্টরের সাইজটা তুমি 1000 টাইমস কমাচ্ছ, কিন্তু ট্রানজিস্টরের সংখ্যা তুমি বাড়াচ্ছ বাই ফ্যাক্টর অফ 10 টু দি পাওয়ার 7। কারণ এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে তুমি তো শুধু ট্রানজিস্টরের সাইজ কমাচ্ছ না, এখানে অন্যান্য জিনিসও কিন্তু আছে, ওই যে যেটা বললাম যে ইন্টারকানেক্ট গুলা, ওয়্যারিং গুলা, আশেপাশে অনেক কিছু কমাচ্ছ। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে তুমি যে রেটে ট্রানজিস্টরের সাইজ কমাচ্ছ তার থেকে অনেক বেশি রেটে ট্রানজিস্টর সংখ্যা তুমি বাড়াচ্ছ চিপের মধ্যে। বুঝা গেছে? ডু ইউ গেট দ্য পয়েন্ট? জি স্যার। সো এখন এটা মনে হয় যে এটা খুবই আইডিয়াল একটা সিনারিও, যে ঠিক আছে আমি সাইজ ছোট করতেছি, ট্রানজিস্টর সংখ্যা একদম বিলিয়নে চলে গেছে। ঠিক আছে, এটাকে বলি আমরা VLSI, মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এবং এখন এটা যেহেতু 10 টু দি পাওয়ার 9 বিলিয়ন ট্রানজিস্টরে চলে গেছে, 10 বিলিয়ন ট্রানজিস্টরস, 10 বিলিয়ন মানে 10 to the power 10, and so this is giga scale integration. 10 to the power 9 যেহেতু giga, so this is giga scale integration. So আমরা giga scale এ চলে গেছি নাম্বার অফ ট্রানজিস্টরস, কিন্তু এটা আমরা করতেছি, we have to pay a price. প্রাইসটা কি? সেটা হচ্ছে যে এত ট্রানজিস্টর যখন তুমি একসাথে প্যাক করবে এত স্মল সাইজে, তখন কিছু প্রবলেমস তৈরি হবে। সেই প্রবলেমস গুলো হচ্ছে শর্ট চ্যানেল এফেক্ট, যেটা আমরা এই কোর্সে পড়বো পরে, যে চ্যানেলটা শর্ট করে নিয়ে আসলে তোমার কিছু লিকেজ তৈরি হয়, সোর্স আর ড্রেন খুব কাছাকাছি চলে আসে, পিঞ্চ অফ হওয়ার একটা পসিবিলিটি বেড়ে যায়, এবং সব সময় তোমার একটা কারেন্ট লিক করতে থাকে। সো পাওয়ার ডিসিপেশন বিকামস অ্যান ইস্যু। কারণ তুমি দেখবা যে তোমার আর এখনকার যে ডিভাইস গুলা তুমি যদি ইভেন অফ করেও রাখো, তারপরেও ইট উইল লুজ পাওয়ার বা ডিসিপেট করে। কেন? কারণ হচ্ছে তোমার দেয়ার ইজ লিকেজ। সোর্স আর ড্রেন, কারেন্ট তো ফ্লো করে বেসিক্যালি বিটুইন দ্য সোর্স এন্ড দ্য ড্রেন। সো এই যে সোর্স এন্ড ড্রেন, এখন সোর্স আর ড্রেন নরমালি কোনো ভোল্টেজ না দিলে কারেন্ট ফ্লো করার কথা না, কিন্তু তুমি যখন এই দুইটাকে খুব কাছাকাছি নিয়ে আসবা, they are very close together, almost touching but not exactly touching, তখন যেটা হয় ইলেকট্রনস কিন্তু এখান থেকে সোর্স থেকে ড্রেনে টানেল করতে পারে, এন্ড এটা যখন হয় দেন ইউ হ্যাভ লিকেজ। সো লিকেজের প্রবলেমটা কি? তুমি যদি ট্রানজিস্টর কারেন্ট ভোল্টেজ গ্রাফটা আঁকো, তাহলে দেখবা এই যে ব্ল্যাক লাইনটা দেখো, ব্ল্যাক লাইনটা হচ্ছে যখন চ্যানেল লেন্থ হচ্ছে 1 মাইক্রোমিটার, চ্যানেল লেন্থ তুমি কমাই দিলা 0.3 মাইক্রোমিটারে নিয়ে আসলা, 0.3 মাইক্রোমিটার মানে লেটস সে 320 ন্যানোমিটার। তাইলে কি হচ্ছে দেখো, তোমার আর চ্যানেল লেন্থটা ছোট হয়ে যাচ্ছে, বাট তোমার এই যে দেখো যখন ভোল্টেজ হচ্ছে অলমোস্ট 0 এই পয়েন্টে, তখন আমি একটা কারেন্ট পাচ্ছি, তার মানে देयर इज অলওয়েজ সাম লিকেজ। সো লিকেজটা হচ্ছে, লিকেজ ইজ আ প্রবলেম। লিকেজের কারণে
তোমার এই যে মোবাইলের চার্জ তুমি লুজ করো, পাওয়ার আর ডিসিপেশন তোমার বেড়ে যায়। সো দিস ইজ আ প্রবলেম। প্লাস এট দ্য সেম টাইম এত সংখ্যক ট্রানজিস্টর একটা ছোট এরিয়াতে প্যাক করতে গেলে the process becomes very complex. It seems যে আচ্ছা এটা খুবই ইজি, but no, it becomes very complex. So এই প্রবলেমস গুলাকে অ্যাভয়েড করার জন্য অনেক নতুন নতুন টেকনিক্স বের হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি স্টিপ স্লোপ ট্রানজিস্টরস, যেটা আমরা একটু পড়বো এই কোর্সে, বাট ভেরি ব্রিফলি, এটা মেইন টপিক না আমাদের, যে আমরা এটাকে কমাই নিয়ে আসার জন্য কিছু টেকনিক্স, কিছু মেটেরিয়ালস আমরা ইউজ করি। So people had to innovate on these things. Acha. So we talked about this slide before. So এটা নিয়ে আর কিছু বলার নাই। You know that Apple M1 Max is packed with 57 billion transistors, 5 nanometer হচ্ছে চ্যানেল। আচ্ছা, এখন আসো এই যে ইন্ডাস্ট্রি গেম চেঞ্জার্স যেটা বলতেছিলাম, যে তিনটা মেজর ব্রেক থ্রু হয়েছে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, সেই ব্রেক থ্রুস গুলো তোমাদের জানা দরকার। ব্রেক থ্রুস গুলো কি কি? আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের কম্পিউটারে পারফরম্যান্স বাড়ানো। হোয়াট ডু ইউ মিন বাই পারফরম্যান্স? পারফরম্যান্স মানে হচ্ছে যে প্রসেসিং পাওয়ার বাড়ানো। খুব সিম্পল ভাষায় লেম্যানের মতো বলবো যে স্পিড বাড়ানো। আচ্ছা, সো স্পিড বাড়ানো বা পারফরম্যান্স বাড়ানোর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে তুমি অনেক বেশি বেশি ট্রানজিস্টর তুমি প্যাক করলা, এবং সেটার জন্য আমরা কি করি? আমরা স্কেলিং করি। বা দেখা যায় শুধু স্কেলিং করেও আসলে কাজ হচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদের অন্য কোনো ওয়ে খুঁজতে হবে যে আর কিভাবে বানানো যায়। তো তার মধ্যে একটা ওয়ে হচ্ছে গিয়ে 2004-এ অ্যাকচুয়ালি এটা সাজেস্ট করে ফার্স্টে IBM, দেন ইন্টেল অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড দিস টেকনোলজি। সেমিকন্ডাক্টর ওয়ার্ল্ডে, মানে তোমরা তো সবাই ইন্টেল জানো, বাট সেমিকন্ডাক্টরের সমস্ত মেজর ব্রেকথ্রুস কিন্তু ইজ ওন্ড বাই IBM, নট ইন্টেল। ইন্টেল পরে সেটা কমার্শিয়ালাইজ করছে, বাট রিসার্চটা, মেইন ব্রেকথ্রুটা কিন্তু হয়েছে গিয়ে হচ্ছে ইন IBM। আচ্ছা, এখন আসো হোয়াট ইজ স্ট্রেইনড সিলিকন। স্ট্রেইনড সিলিকনে কি হয়েছে? এখানে দেখো যে যদি আমি PFAT-টাই কনসিডার করি, যে নর্মালি আমার সোর্স আর ড্রেনটা সিলিকন দিয়ে তৈরি থাকে, কিন্তু সায়েন্টিস্টরা দেখলো যে সিলিকন দিয়ে যদি আমি তৈরি না করে সোর্স আর ড্রেনটাকে সিলিকন জার্মেনিয়াম দিয়ে তৈরি করি। সিলিকন জার্মেনিয়াম হচ্ছে সিলিকন আর জার্মেনিয়ামের মিক্সচার, একটা অ্যালয়। আর চ্যানেলটা তো আমার আগের মতো সিলিকনই আছে। আচ্ছা, তাইলে কি হয়? তাইলে এই সারফেসের মধ্যে একটা স্ট্রেন তৈরি হয়। হোয়াট ইজ এ স্ট্রেন? সেটা হচ্ছে যে তোমার আর দিস ইজ ইয়োর সিলিকন জার্মেনিয়াম, আর সিলিকন জার্মেনিয়ামের উপরে আছে গিয়ে হচ্ছে তোমার সিলিকন। দিস ইজ সিলিকন। এখন সিলিকন জার্মেনিয়ামের ল্যাটিস কনস্ট্যান্ট, তোমরা ক্রিস্টাল পড়েছো না সেকেন্ড ইয়ারে? জি জি স্যার। স্যার। ল্যাটিস কনস্ট্যান্ট কি জানো তোমরা? যে দুইটা ল্যাটিস পয়েন্টের, এটা তো একটা ক্রিস্টাল, ক্রিস্টালে তো ল্যাটিস পয়েন্টস আছে, দুইটা ল্যাটিস পয়েন্টস এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে কি ল্যাটিস কনস্ট্যান্ট। এটা তো তোমরা জানো, রাইট? জি স্যার। আচ্ছা, সিমিলারলি তোমার সিলিকনের, এটা হচ্ছে গিয়ে ল্যাটিস কনস্ট্যান্ট অফ সিলিকন জার্মেনিয়াম। আচ্ছা, একইভাবে সিলিকনেরও ল্যাটিস আছে। সিলিকনের অ্যাটমস গুলার, দুইটা অ্যাটমস এর মধ্যে যে ডিসটেন্স, সেটা হচ্ছে গিয়ে সিলিকনের ল্যাটিস কনস্ট্যান্ট। এখন সিলিকনের ল্যাটিস কনস্ট্যান্ট হচ্ছে, আমি যদি B বলি আর সিলিকন জার্মেনিয়াম হচ্ছে A ইজ গ্রেটার দেন B, মানে সিলিকন জার্মেনিয়ামের ল্যাটিস কনস্ট্যান্টটা সিলিকনের থেকে বড়। এখন তুমি যদি ওই সিলিকন জার্মেনিয়ামের ওপরে, হ্যাঁ, তুমি যদি সিলিকনকে বসাইতে চাও, হ্যাঁ, তাহলে কি হবে? সিলিকন উইল ট্রাই টু ফিট ইনটু সিলিকন জার্মেনিয়াম,
তাহলে ফিট করতে গেলে কি করবে? ইট উইল ট্রাই টু স্কুইজ, রাইট? দুইটা ল্যাটিস মিসম্যাচ হচ্ছে, ল্যাটিস কনস্ট্যান্ট গুলো ম্যাচ করছে না, তাহলে কি হবে? দে উইল ট্রাই টু স্কুইজ। সেজন্য সারফেসের মধ্যে বা এই ইন্টারফেসের মধ্যে একটা কম্প্রেশন তৈরি হবে, ঠিক আছে? এটাকে আমরা বলি কম্প্রেসিভ স্ট্রেন। বোঝা গেছে? তুমি একটা বড় বক্সের ওপরে তুমি একটা ছোট বক্স রাখলা, তো ছোট বক্সটা কি করবে? যে ইট উইল ট্রাই টু ফিট ইনটু দ্যাট, মানে ওটার মধ্যে ফিট করার চেষ্টা করবে। ওকে, আমি স্কুইজ না বলি যে মানে ইট উইল ট্রাই টু স্ট্রেচ আউট এন্ড কাইন্ড অফ ফিট ইনটু দ্য সিলিকন জার্মেনিয়াম। সিলিকন জার্মেনিয়াম ল্যাটিসের সাথে সিলিকন ল্যাটিসটা ম্যাচ হওয়ার চেষ্টা করবে। And when it does that, দুইটা ল্যাটিস কনস্ট্যান্ট যেহেতু আলাদা, and you grow one on top of another, they will try to match each other. ওরা একটা আরেকটাকে ম্যাচ করার চেষ্টা করবে, and when they do that, তখন কি হবে? তখন it will create a compression at the interface. So এইটার কারণে যেটা হয় যে কম্প্রেশন যখন তৈরি হবে ইন্টারফেসে, তখন it will push the atoms apart. সো সোর্স থেকে, এটা হচ্ছে তোমার সোর্স, এটা হচ্ছে তোমার ড্রেন। এই সোর্স থেকে ইলেকট্রনস ফ্লো করে টু দ্য ড্রেন, তখন কারেন্ট ফ্লো করে। কিন্তু তুমি যদি এই যে ইলেকট্রন যে ফ্লো করতেছে সোর্স থেকে ড্রেনে, ইলেকট্রনটা বাধাপ্রাপ্ত হয় কেন? বিকজ ইউ হ্যাভ দ্য সিলিকন অ্যাটমস ওভার হিয়ার। কিন্তু তুমি যখন আশেপাশে তুমি একটা স্ট্রেন তৈরি করলা, স্ট্রেনের কারণে ইন্টারফেসে একটা ফোর্স তৈরি হলো। এই ফোর্সের কারণে the atoms move apart, এবং it makes it easier for the electrons to flow from the source to the drain. তখন যেটা হয়, আমার মোবিলিটি যেটা, the mobility goes up, মোবিলিটি বেড়ে যায়। কার মোবিলিটি বেড়ে যায়? ইলেকট্রন আর হোলের। এটা যেহেতু পিফেট, এই জন্য আমি এটা দিস ইজ দ্য মোবিলিটি অফ দ্য হোলস, আর ইনফেটের ক্ষেত্রে ইটস দ্য মোবিলিটি অফ দ্য electrons. So mobility বেড়ে গেলে তোমার current will increase because current depends on the mobility, and then তোমার the device will speed up. বোঝা গেছে? Is this clear? খুব ডিটেইলসে যাওয়ার দরকার নেই, বাট বেসিক আইডিয়াটা বুঝে গেলেই হবে। Any questions? বুঝতে পারছো মেজর ব্রেক থ্রুটা? Yes, sir. আচ্ছা জি স্যার। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলো, ঠিক আছে? আমরা কিন্তু এখনো মেইন টপিকে শুরু করি নাই, আজকে আমরা জাস্ট মানে এই ওভারভিউটা শেষ করব, সো দ্যাট ইউ হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া ওয়্যার উই আর গোইং, যে মেজর চেঞ্জেস গুলা কি কি হয়েছে। ইজ ইট ক্লিয়ার? Yes, জি sir. স্যার। আচ্ছা, এই যে দেখো এই স্ট্রেইনের পার্টটুকু এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয় হচ্ছে কি 90 ন্যানোমিটার নোডে। এই যে লাল বারটা দেখো, এটা হচ্ছে গিয়ে কন্ট্রিবিউশন ফ্রম স্ট্রেইন, এবং আস্তে আস্তে 65 ন্যানোমিটার এটা বাড়ছে, 45 এ আরো বেশি করে বাড়ছে, তারপরে এসে তোমার 32 ন্যানোমিটারে দিস প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এর আগে তোমার ইন 130 90 ন্যানোমিটারের আগে, লাইক 130 ন্যানোমিটারের সময় শুধু স্কেলিং ছিল, আর কিছু ছিল না। আস্তে আস্তে স্ট্রেইনটা ইন্ট্রোডিউস করা হয়েছে, তারপরে 45 ন্যানোমিটারে এসে হাই কে মেটাল গেট ইউজ করা হয়েছে। সেটা কি, সেটাতে আসতেছি, এবং এছাড়াও অন্যান্য টেকনিক্সও আছে যেগুলো অ্যাপ্লাই করা হয়, বাট মেজর ব্রেক থ্রুস হচ্ছে তোমার স্ট্রেইন সিলিকন 2004 এ যেটা ইন্ট্রোডিউস হয়েছে, তারপর হচ্ছে হাইকি মেটাল গেট, আর এরপরে 2011 এ হাইকি মেটাল গেট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2008, 2011 এ এসে আমরা ট্রানজিস্টর আর্কিটেকচারই চেঞ্জ করে ফেলছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে তোমার এখানে দেখো সিলিকন জার্মেনিয়াম যেহেতু একটা অ্যালয়, এখানে জার্মেনিয়াম x% আর সিলিকন হচ্ছে 1 - x। তুমি যদি x এর ভ্যালু চেঞ্জ করো, মানে জার্মেনিয়ামের কনসেন্ট্রেশন যদি তুমি বাড়াও, তাহলে এই যে আমি বললাম যে সারফেসে ইন্টারফেসে একটা স্ট্রেন তৈরি হয় এক ধরনের, ওই যে ল্যাটিস মিসম্যাচের কারণে,
এটা যদি জার্মেনিয়ামের পোর্শনটা তুমি বাড়ায় দাও তাহলে এই স্ট্রেনটাও বাড়বে। স্ট্রেন যত বাড়বে ইন্টারফেসে অ্যাটমস গুলা তত দূরে সরে যাবে, তুমি চাপ দিয়ে দূরে সরাই দিচ্ছ। So it becomes easier for the electrons to move from source to drain. As a result, তোমার current flow increases and speed of the transistor increases. So এই যে চ্যানেল স্ট্রেন, যেটা স্ট্রেনটা জার্মেনিয়ামের কনসেন্ট্রেশনের সাথে সাথে বাড়ে। বাট হ্যাঁ, এটা তুমি একদম 100% জার্মেনিয়াম করে দিলে আবার তখন অন্য প্রবলেম হবে, ডিফেক্টস তৈরি হবে। বাট অ্যারাউন্ড ইন্ডাস্ট্রিতে 40 থেকে 45% জার্মেনিয়াম ইউজ করে এই অ্যালয়েস গুলোর মধ্যে। আচ্ছা, এবার আসো আমরা নেক্সট ব্রেক থ্রুটা দেখি, হাই কে মেটাল গেট। হাই কে মেটাল গেট যেটা আগে আমরা গেট হিসেবে ইউজ করতাম হচ্ছে পলিসিলিকন। পলিসিলিকন হচ্ছে পলিক্রিস্টালাইন সিলিকন, যেটা অনেকটা মেটালের মতো কাজ করে, হ্যাঁ, কিন্তু বাট ইটস নট অ্যাজ গুড অ্যাজ মেটাল। পরবর্তীতে দেখা গেল যে আমরা যদি এই পলিসিলিকনটাকে পলিক্রিস্টালাইন সিলিকনকে আমরা যদি রিপ্লেস করি উইথ এ মেটাল, কি মেটাল? নরমালি আমরা ইউজ করি টাইনাইট্রাইট। Okay, I should use a darker color. So normally আমরা টাইনাইট্রেট ইউজ করি। সো টাইনাইট্রেট মেটাল যদি ইউজ করা হয় দেখা যায় যে তোমার গেটের কন্ট্রোলটা অনেক বেটার হয়। সো দ্যাটস কল্ড মেটাল গেট। এখন দেখো যে ইনক্রিজেস দ্য গেট ফিল্ড এফেক্ট। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আগেরকার দিনে প্রথম ট্রানজিস্টর গুলো পলিসিলিকন ছিল। পলিসিলিকন মানে পলিক্রিস্টালাইন সিলিকন, এটা নর্মাল ক্রিস্টালাইন সিলিকন না, ইটস পলিক্রিস্টালাইন সিলিকন। ডু ইউ নো হোয়াট ইজ পলিক্রিস্টালাইন? কেউ বলতে পারবা পলিক্রিস্টালাইন কি? স্যার, যে ক্রিস্টালটার মধ্যে একটা সিঙ্গেল অ্যারে থাকে না, অনেক মানে পিরিয়ডিসিটি ফলো করে না সম্ভবত। হ্যাঁ, পিরিয়ডিসিটি ফলো করে না, ছোট ছোট অনেকগুলা আলাদা আলাদা ক্রিস্টাল, অনেকগুলো স্ট্রাকচার থাকে। হ্যাঁ, সো দ্যাট ইজ পলিসিলিকন। সো পলিসিলিকন আগে গেট হিসেবে ইউজ হতো, বাট পরে এটাকে রিপ্লেস করা হয় মেটাল দিয়ে, বিকজ মেটাল অ্যাক্টস অ্যাজ এ বেটার গেট। গেটের কাজ কি? গেটের কাজ হচ্ছে বেসিক্যালি কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করা। যে তোমার গেট হচ্ছে তোমার, এটার নামটা গেট বলার কারণ আছে যে গেটটা তুমি যখন ভোল্টেজ দিবে আস্তে আস্তে গেটটা ওপেন হবে। গেট যদি বন্ধ করে রাখো তাহলে সোর্স থেকে ড্রেনে ইলেকট্রন ফ্লো করবে না। সো গেট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। গেট কন্ট্রোলস দ্য ফ্লো অফ ইলেকট্রন বিটুইন দ্য সোর্স এন্ড দ্য ড্রেন, ঠিক আছে? সো না হলে কিন্তু আসলে তোমার ট্রানজিস্টর কাজই করবে না গেট যদি না থাকে। কারণ তোমার মেইন জিনিসটা হচ্ছে যে তোমাকে ইলেকট্রন ফ্লো বা কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করা, এবং সেটাকে কন্ট্রোল করে কি? কন্ট্রোল করে হচ্ছে গেট। সো গেটটা ভেরি ইম্পর্টেন্ট, গেটের কন্ট্রোল ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। স্পেশালি ট্রানজিস্টর যখন আর ছোট হয়ে আসে তখন গেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি গেটটাকে তুমি যদি ভালো মতো তৈরি করতে পারো, ইউ ক্যান প্রিসাইসলি কন্ট্রোল দ্য ফ্লো অফ দ্য কারেন্ট। আচ্ছা, সো এটা গেল গেট, হাই কে। আচ্ছা, এখন আসো হাই কে। হোয়াট ইজ হাই কে? আচ্ছা, গেটের সাথে সাথে আমরা আরেকটা জিনিস এখানে চেঞ্জ করলাম। আগে হচ্ছে আমরা অক্সাইডটা ইউজ করতাম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, ওকে, SiO2। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমরা যখন সাইজ ছোট করে নিয়ে আসতেছি অক্সাইডটা তখন অনেক থিনার হয়ে গেছে। আচ্ছা, অক্সাইডের কাজটা কি? কেন আমরা অক্সাইডটা দিই? অক্সাইডটা দিই এই কারণে, কারণ যে তুমি যদি অক্সাইডটা না দাও তাহলে তুমি হচ্ছে এই গেটে যখন ভোল্টেজ দিবা তখন কারেন্ট উইল ডিরেক্টলি স্টার্ট টু ফ্লো দিস ডিরেকশন। এই যে এটা একটা ট্রানজিস্টর, যে তুমি অক্সাইডটা যদি না দাও ইট উইল ডিরেক্টলি স্টার্ট টু ফ্লো। সো এটা আমরা চাই না, আমরা চাই প্রিসাইসলি এই ফ্লোটাকে কন্ট্রোল করতে থ্রু অ্যান ইনসুলেটর। সো এই জন্য এখানে একটা অক্সাইড দেওয়া হয়। এখন অক্সাইডের কারণে এটা দেখো এই স্ট্রাকচারটা, আমরা যদি ট্রানজিস্টর স্ট্রাকচারটা দেখি, ইউ হ্যাভ এ মেটাল, you have an oxide and you have a semiconductor. So semiconductor টা basically is like a conductor, আর মেটাল তো একটা কন্ডাক্টরই আছে। সেমিকন্ডাক্টরটা কন্ডাক্টর এই জন্য বলতেছি কারণ তুমি কারেন্টটা ফ্লো করাচ্ছ। ট্রানজিস্টরটা যখন অন কন্ডিশনে আছে কারেন্ট is flowing through the transistor. So when the current is flowing through the transistor, the semiconductor is conducting. So দুইটা কন্ডাক্টিং লেয়ার, একটা মেটাল আর একটা সেমিকন্ডাক্টর, মাঝখানে একটা অক্সাইড। সো হোয়াট ইজ দিস? দিস ইজ আ
দুইটা কন্ডাক্টিং লেয়ারের মাঝখানে একটা ইনসুলেটর, তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে? ক্যাপাসিটর। তাহলে দিস ইজ এ ক্যাপাসিটর বেসিক্যালি। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু বলতেছি যখন ট্রানজিস্টরটা ইজ ইন অন কন্ডিশনে এটা কন্ডাক্ট করবে, তখন সেমিকন্ডাক্টরটাকে তুমি বলতে পারো যে যেহেতু এটা কন্ডাক্ট করতেছে তার মানে দিস ইজ লাইক এ মেটাল, আর উপরে তো মেটাল আছে, মাঝখানে অক্সাইড। সো when the transistor is conducting, this is like a capacitor. এখন ক্যাপাসিটরে ক্যাপাসিটেন্স is given by কি? তোমার dielectric constant into area area divided by D. divided by d, k into epsilon naught, right? Yes, sir. K into epsilon naught A by D. a by d. So this is the formula. আচ্ছা, এখন দেখো, তুমি যখন এই অক্সাইডটাকে ট্রানজিস্টর যখন ডেনার্ড স্কেলিং করতেছি আমরা, তখন ইউ আর অ্যাকচুয়ালি রিডিউসিং দ্য সাইজ অফ দ্য অক্সাইড। when you're reducing the size of the oxide side, তাহলে কি হচ্ছে? ক্যাপাসিটেন্স কি হচ্ছে? what is happening to the capacitance? ক্যাপাসিটেন্স কি হচ্ছে? স্যার বেড়ে যাচ্ছে। ক্যাপাসিটেন্স is increasing, right? এখন ক্যাপাসিটেন্স ইনক্রিজ করা is not a good sign for us. Okay? কেন? No? তার কারণ হচ্ছে, কারণ তোমার দেখো সবকিছু কনস্ট্যান্ট, এভরিথিং ইজ কনস্ট্যান্ট। তুমি হচ্ছে কে কনস্ট্যান্ট আছে, অ্যাবসলিউট নট তো অলরেডি কনস্ট্যান্ট, তুমি ডাইলেকট্রিকটা চেঞ্জ করতেছো না, ইউ আর রিডিউসিং the thickness of the oxide. When you are reducing the thickness of the oxide, right, the capacitance is going up. Okay, so when the capacitance is going up, এই ট্রানজিস্টরটা তো একটা সুইচ হিসেবে কাজ করে। সো তোমরা জানো যে টাইম কনস্ট্যান্ট টাউ ইজ ইকুয়াল টু আরসি, রাইট? Time constant is equal to RC. This is the time constant, the delay, time delay. Okay, by propagation delay. So capacitance is going up. So this is not good. This is not good. This will actually increase your time constant. তোমার এটা বেড়ে যাবে। তার মানে তুমি যদি ট্রানজিস্টরটাকে সুইচ হিসেবে কাজ করাতে চাও, তাহলে তোমার ওই সুইচিং ডিলেটা বাড়বে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট? জি স্যার। Yes, sir. তাইলে আমার এখন কি করতে হবে? এইটা তো আমাকে ডি তো আমাকে কমাইতেই হবে। ডি না কমাইলে তো আমি মানে তুমি সবকিছু ছোট করতেছো, স্কেলিং করছো, তাহলে তুমি যদি ডি না কমাও ট্রানজিস্টর ছোট করতে পারবা? অক্সাইডের যদি থিকনেসটা না কমাও পারবা? না স্যার। আচ্ছা, তাইলে আমার ক্যাপাসিটেন্স ঠিক রেখে আমি যদি ডিটাকে কমাইতে চাই, রাইট, তাহলে আমাকে কি করতে হবে? দেখো, তোমার এই যে কে এর ভ্যালুটা, রাইট, এই যে কে, এই কেটাকে যদি আমি অনেক হাই নেই, সিলিকন ডাইঅক্সাইডের কে ভ্যালু হচ্ছে আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, বাট ইটস অ্যারাউন্ড 11.9। এখন আমি যদি এই কে এর ভ্যালুটাকে অনেক বেশি বাড়াই দিই, রাইট, তাহলে আই ক্যান ফার্দার স্কেল ডাউন ডি। আমি ডিটাকে কনভিনিয়েন্টলি আরো কমাইতে পারবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো দ্যাট তোমার মানে রেশিওটা will not actually make a significant impact. ঠিক আছে, সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে instead of silicon dioxide, we use hafnium dioxide. Hafnium dioxide এর কে ভ্যালু হচ্ছে গিয়ে 32 or 33, something like that. So this is called a high K dielectric. So high K dielectric এর সুবিধাটা কি হচ্ছে দেখো। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে তোমার অক্সাইড থিকনেস যদি তুমি ছোট করো,
তাহলে আরেকটা প্রবলেম শুরু হয়ে যায়। সেটা কি, তুমি থিনার করতে 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 এটা এত চিকন হয়ে যায় যে তোমার গেট থেকে কারেন্ট লিক করা শুরু করে। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি চাও তোমার গেটটা প্রিসাইসলি কন্ট্রোল অবস্থায় থাকবে, যে তুমি ভোল্টেজ দিবা তখনই গেটটা কন্ডাক্ট করবে। এখন তুমি তোমার ডি তুমি ছোট করতেছো, করবা, তাহলে তোমার লিকেজ বেড়ে যাবে, রাইট? সো ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা ডি ছোট করার উদ্দেশ্যটা কি বলতো? ডি ছোট করার উদ্দেশ্য হচ্ছে স্কেলিংটাকে তোমার অ্যাচিভ করা, এই তো, সো দ্যাট ইউ ক্যান স্কেল দ্য ডিভাইস। বাট ডি বেশি ছোট করে ফেললে প্রবলেম হচ্ছে যে তোমার গেট থেকে এই যে লিকেজ শুরু হয়ে যাবে, কারেন্ট উইল স্টার্ট টু ফ্লো ফ্রম দ্য গেট। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। তাইলে আমাকে এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য, নো, হোয়াট ডু আই ডু? আই রিপ্লেস the oxide, right, with a high K material. So high K material আর থাকলে কি করে, সেটা হচ্ছে যে C equal to তোমার K divided by D epsilon not A. আমি চাচ্ছি আমার টাইম কনস্ট্যান্টটা একটা সার্টেন ভ্যালুতে ফিক্স থাকুক, এর থেকে বেশি যাতে আমার ডিলেটা না বাড়ে। তার মানে তুমি ক্যাপাসিটেন্সটাকে ফিক্সড রাখতে চাচ্ছ। সো ক্যাপাসিটেন্সটাকে ফিক্সড রাখতে হলে আবার তুমি চাচ্ছ যে তোমার ডিটাও তুমি খুব বেশি মানে ছোট করতে পারবা না, কারণ হচ্ছে লিকেজ শুরু হয়ে যাবে। তার মানে ডিটাকে তোমার হাই রাখতে হবে। এখন ডিটাকে হাই রেখে তুমি যদি সি কে একটা সার্টেন লেভেলে রাখতে চাও, তাহলে তোমার কে টাকেও কিন্তু হাই করতে হবে, সো দ্যাট কে বাই ডি এই রেশিওটা যাতে তোমার একটা রিজনেবল অ্যামাউন্টে থাকে, সো দ্যাট ইওর সি ইজ আন্ডার কন্ট্রোল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. কারণ হচ্ছে, আরেকবার বলতেছি, দেখো, এটা একটা মস ক্যাপাসিটর, ইউ হ্যাভ এ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরটা is conducting because the transistor is on. আচ্ছা, এখন এই ক্যাপাসিটরের capacitance is given by K epsilon naught A divided by D. So epsilon naught A এটা কনস্ট্যান্ট, এটা আমার এখন চিন্তা করার দরকার নাই। আমি যদি ইউনিট এরিয়া ক্যাপাসিটর ধরি, তাহলে A হচ্ছে 1 মিটার স্কয়ার, so let's forget that. epsilon naught হচ্ছে তোমার কনস্ট্যান্ট and we don't care about that. তাহলে capacitance is dependent on the ratio of K divided by D. এখন প্রবলেম হচ্ছে যে ডি যদি আমি কমাই, তাহলে ক্যাপাসিটেন্স অনেক বেড়ে যাবে, এটা আমি চাই না। আমি চাই ক্যাপাসিটেন্সটাকে একটা ফিক্সড জায়গায় রাখতে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন একটা ফিক্সড জায়গায় রাখতে হলে এখন প্রবলেম হচ্ছে যে তোমার যদি কে ফিক্স থাকে, কে, আর তুমি যদি ডি কমায় দাও, তাহলে ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি ক্যাপাসিটেন্সটা মোটামুটি একটা রিজনেবল অ্যামাউন্টে থাকুক, যাতে করে আমার ডিলেটা আন্ডার কন্ট্রোল থাকে। এখন সেইটাকে আমি কিভাবে রিজলভ করি, দেখো, আমি আগে ইউজ করতাম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এটা কে ছিল ধরো অ্যারাউন্ড 12। হ্যাঁ, তাহলে কে যদি 12 হয়, তাহলে প্রবলেম হচ্ছে যে তুমি যদি ডি একটু কমাও, তাইলে তোমার ক্যাপাসিটেন্স অনেক কি হবে, বেড়ে যাবে। ইজন্ট ইট? Ji, sir. আচ্ছা, কিন্তু আবার আমি ডি কিন্তু আবার আমি কমাইতেও চাই, কারণ হচ্ছে ডি না কমাইলে তো আমি আবার ট্রানজিস্টরটাকে স্কেল করতে পারছি না। সো আই এম ইন এ বিগ প্রবলেম। আমি ডি কমাতে চাই, আবার ডি কমালে ক্যাপাসিটেন্সও বেড়ে যাবে। সো ডি কমালে যাতে ক্যাপাসিটেন্স না বাড়ে, সেটা বা খুব বেশি না বাড়ে, সেটাকে রিজলভ করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, কে বাড়াইতে হবে না? Ji, Isn't it? sir. Ji, sir. K বাড়াতে হবে। রাইট। সো কে যদি আমি বেশি থাকে, তাহলে তোমার ডি কমালেও কিন্তু ক্যাপাসিটেন্সের খুব একটা এফেক্ট হবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. জি স্যার, মানে কম্পেনসেট হয়ে যাচ্ছে আর কি। কম্পেনসেট হয়ে যাচ্ছে, রাইট। সো দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড, কম্পেনসেট হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই উই নিড আ হাই কে ডাইইলেকট্রিক, এবং এটার জন্য আমরা হাফনিয়াম অক্সাইড ইউজ করি। আন্ডারস্টুড? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ভেরি গুড। সো এটা হচ্ছে গিয়ে আমাদের, সো মেইন জিনিসটা হচ্ছে মনে রাখবা যে ডি আমাকে কমাতে হবে, কারণ আমি সাইজ ছোট করতে চাই, কিন্তু ডি কমাইলে ক্যাপাসিটেন্স বেড়ে যাবে।
সো সেই এফেক্টটাকে আমি আবার মিনিমাইজ করার জন্য আমার একটা হাই কে ম্যাটেরিয়াল লাগবে, যাতে করে ডি কমালেও ওই যে কে আর ডি এর রেশিও যাতে একটা রিজনেবল অ্যামাউন্টে থাকে। ওইটা তখনই পসিবল যদি তোমার কেটা হাই হয়। এবং টিপিক্যালি হাফনিয়াম অক্সাইড আমরা ইউজ করি, দেখো অলমোস্ট লাইক তোমার 4 টাইমস বেশি। সো তোমার এখন তুমি চাইলেও 4 টাইমস আরো কমাতে পারবা, কিন্তু তোমার ক্যাপাসিটিস চেঞ্জ হবে না। আন্ডারস্টুড? Yes, sir. আচ্ছা, ওকে, এখন আসো ফিনফেট। হ্যাঁ, কোশ্চেনস আছে কোনো? বলো। স্যার ওই ওই চিত্রটাতে স্যার ক্যাপাসিটরটা কোন জায়গায় স্যার? পজিশনটা আমি আচ্ছা, পজিশনটা, হ্যাঁ, এই যে স্যার তোমাকে গেট দেখাচ্ছি। আচ্ছা, আমি দেখাই। এই তো ট্রানজিস্টর, এটা দেখতে পাচ্ছ, এই যে ডান পাশের ফিগারটা, এই যে মেটাল অক্সাইড, আর এই যে পিটা মানে হচ্ছে সেমিকন্ডাক্টর, দেখা যাচ্ছে? জি স্যার। সো এই যে এই পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে একটা ক্যাপাসিটর। আমি আরো এইভাবে দেখাই, এই যে এই পুরোটাই মিলে একটা ক্যাপাসিটর, মেটাল অক্সাইড, আর এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। যখন ট্রানজিস্টরটা সুইচ অন করবা, ট্রানজিস্টরটা উইল স্টার্ট টু কন্ডাক্ট কারেন্ট, তখন এই সেমিকন্ডাক্টরটা একটা মেটাল হিসেবে চিন্তা করতে পারো। তো দুইটা মেটালের মাঝখানে একটা অক্সাইড, তার মানে দিস ইজ আ ক্যাপাসিটর। এটাকে অনেক সময় আমরা বলি মস ক্যাপাসিটর বা মসফেট ক্যাপাসিটর। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, কিন্তু স্যার দুই পাশের যে ক্যাপাসিটর হইতে গেলে দুই পাশে যে দুইটা পাত থাকে স্যার, হুম হুম। এখন স্যার এক আহ, এক পাশেরটা তো পুরা মেটাল, আরেক পাশে তো স্যার তিনটার মিক্সচার। না না না, তিনটা নিচ্ছে না, আমি শুধু এই পার্টটা কনসিডার করতেছি। সাইডে তো তোমার হচ্ছে গিয়ে এন প্লাস রিজন, সেটা আমার আমার দেখার বিষয় না। আমি মাঝখানের এই পার্টটুকু চ্যানেল রিজনটাকে আমি কনসিডার করতেছি। সোর্স আর ড্রেন আমার দরকার নাই। এটা হচ্ছে তোমার মেটাল, এটা হচ্ছে অক্সাইড, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। যখন ট্রানজিস্টরটা অন অবস্থায় থাকবে, তখন এখানের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে মানে দিস ইজ কন্ডাক্টিং। জি স্যার। আর স্যার ডিভাইসটা বানানোর সময় কি হাফনিয়াম অক্সাইডটা দেয় নাকি পরে ইনজেক্ট করে? হ্যালো। হ্যালো, স্যার শোনা যাচ্ছে? না, শুনতে পাচ্ছি না তো কিছুক্ষণ ধরে। স্যার আচ্ছা আমাদের স্যার, কারেন্ট চলে গেছে। হ্যাঁ স্যার চলে গেছে। যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আমার আবার আজকে কি হচ্ছে জানি না, বারবার কারেন্ট যাচ্ছে। সো আমার ডেস্কটপে কারেন্ট আবার চলে গেছে। সো গিভ মি 1 মিনিট, আমি জয়েন করতেছি উইথ মাই সেল ফোন।
আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে না, আমি কিন্তু মানে এখান ইয়েস থেকে স্যার, বোঝা দেখতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, ওকে। স্যার আপনি আচ্ছা, ফোনটা আচ্ছা। একটু রোটেট করে নিলে ভালো হতো, তাহলে ফুল স্ক্রিনটা আচ্ছা, দেখা যেত। আমি আসলে মোবাইলে খুব ইউজ করি না, রোটেট তো করলাম বাট হচ্ছে না কেন? Let's see. স্যার পোর্ট্রেট মোডটা থেকে যদি ল্যান্ডস্কেপ, আচ্ছা, পোর্ট্রেট মোড থেকে ল্যান্ড। জি স্যার পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ। স্যার স্যার উপরের আপনার ড্রপ উপরে, ডাউনটাতে ছিল জি স্যার স্যার। আগের। উপরে স্যার এটা না স্যার, ফার্স্টে ওই যে মোবাইলের নোটিফিকেশনের ওখানে। স্যার ওখানে একদম রাইট টপ ট্যাব পোর্ট্রেট লক করা যায়। আচ্ছা, টপ রাইট। স্যার এটা না, নিচে নিচে স্যার ওই আইকন গুলোর মধ্যে টপ রাইট। স্যার ওই যে যেখানে লেখা আছে পোর্ট্রেট ওইখানে ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ব্লুটুথের পাশে স্যার। হ্যাঁ, পড়ছি। হ্যাঁ, এখন মোবাইলটা ইয়ে করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ওকে, স্যার। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো তাহলে হাইকি মেটাল গেটের ব্রেক থ্রুটা তোমরা জানলা। নেক্সট হচ্ছে ফিনফেট। আচ্ছা, আমার এখানে তো আঁকা যাবে না, বাট ফিনফেটের একটা এক্সাম্পল দেখাই তোমাদের। সেটা হচ্ছে যে এটা একটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্যাপ, ঠিক আছে? এরকম কিন্তু তোমার অনেক সময় কিচেনে দেখা যায় যে ট্যাপ গুলা থাকে। তো এখানে এই ট্যাপ গুলার ইন্টারেস্টিং পার্ট মানে মেকানিজমটা কি, সেটা হচ্ছে যে তুমি পানির যে ফ্লোটা সেটা তিনটা সাইড দিয়ে তুমি কন্ট্রোল করতে পারো। তিনটা ট্যাপ আছে, ঠিক আছে? তো অনেক সময় আমাদের থাকে না যে হট ওয়াটার ট্যাপ, কোল্ড ওয়াটার, তারপরে হচ্ছে আরেকটা ধরো তোমার খুব ফোর্সফুলি ওয়াটারটা আসলো সেটা। তো ইউ আর কন্ট্রোলিং দ্য ফ্লো অফ ওয়াটার থ্রু থ্রি ডিফারেন্ট ট্যাপস। তো ফিনফেটের কনসেপ্টটা হচ্ছে এরকম, আমরা নর্মালি ডিভাইসে সিঙ্গেল স্যার, স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। স্ক্রিন ব্ল্যাক এখন দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি। স্যার, না আমার স্যার, এখানে দেখা সমস্যা। যাচ্ছে না। আচ্ছা, জি স্যার, সবারই একই অবস্থা আছে। জি স্যার। কেউ দেখতে পাচ্ছে না? না স্যার, জি, ব্ল্যাক স্যার, হয়ে আছে। স্ক্রিন না ব্ল্যাকড স্যার। আউট হয়ে গেছে। তো হওয়ার কথা না। আচ্ছা, আমি স্টপ শেয়ার দিলাম, দিয়ে আবার শেয়ার দিচ্ছি। several participants have left the meeting. আচ্ছা, নিচে। আচ্ছা, হোল্ড অন, আমার ইলেকট্রিসিটি ইজ ব্যাক, একটু পিসিটা রিস্টার্ট করছি। এখন দেখতে পাচ্ছ স্ক্রিন? জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাকে 1 মিনিট দাও, আমি আমার পিসিটা রিস্টার্ট করছি। হোল্ড অন।
ওকে, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, সরি অ্যাবাউট দ্যাট। আমি জানি না আজকে কেন এরকম হলো, দুবার কারেন্ট গেছে সকাল থেকে। এনিওয়ে, হোপফুলি উই ক্যান ফিনিশ দিস। আমাদের আর 10-15 মিনিটস লাগবে, উইল ফিনিশ দিস স্লাইড। আচ্ছা, ফিনফেট এখন খুবই ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট তোমরা এখন যে ডিভাইসগুলো ইউজ করছো সেগুলো সবই ফিনফেট দিয়ে তৈরি। আমাদের সিলেবাসে আলাদাভাবে ফিনফেট নাই, বাট আমি কিছুটা তোমাদেরকে এখানে আইডিয়া দিব। সেটা হচ্ছে যে তোমার ডিভাইসের ক্ষেত্রে নরমালি হচ্ছে আমরা একটা গেট ইউজ করে আসছি সোফার টিল 2011। হ্যাঁ, সো একটা গেটের কাজটা কি? গেটের কাজটা হচ্ছে জাস্ট কি গেট। নরমালি আমরা গেট দেই কেন? একটা স্টেডিয়ামে বা তোমার একটা ইভেন্টে তোমরা যদি যাও, সেখানে গেট থাকে কেন? টু কন্ট্রোল দ্য ফ্লো অফ পিপল। গেট যখন বন্ধ করে দেয়, ইউ ক্যান নট এন্টার। গেট যখন খোলা থাকে, পিপল ক্যান এন্টার। এক্স্যাক্টলি সেম থিং, ট্রানজিস্টরে গেট কন্ট্রোলস দ্য ফ্লো অফ ইলেকট্রনস। এখন ট্রানজিস্টরের সাইজ যখন তুমি ছোট করে নিয়ে আসলা, তখন ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল the electron flow with a single gate. Okay, why? Because তোমার এই nanoscale dimensions say you are basically controlling a single electron or a few electrons at a time. কারণ তোমার এত ছোট স্কেলে তুমি নিয়ে আসছো জিনিসটাকে, যে it becomes very difficult to control all at that nanoscale. সো সেটার জন্য আমাদের একটা গেট দিয়ে হয় না, বিকজ আলটিমেটলি তোমার the electrons move in 3 dimensions. তুমি যদি 3 dimensions চিন্তা করো, তাহলে কি হচ্ছে যে তুমি একদিক দিয়ে কন্ট্রোল করতে চাও, আরেক দিক দিয়ে আরেকটা ইলেকট্রন হয়তো সোর্স থেকে ড্রেনে চলে যাবে। সো বেসিক্যালি ইউ নিড এ বেটার গেট কন্ট্রোল। সো বেটার গেট কন্ট্রোলের জন্য আমরা ফিনফেট ইউজ করি। ফিনফেটের কাজ হচ্ছে ইট হ্যাজ ফার্স্ট যে ফিনফেটটা, সেটাতে 3টা গেট থাকে, সেটাকে ট্রাই গেট বলে। সো ইউ হ্যাভ গেট ইন অল 3 ডিরেকশনস। হ্যাঁ, 3 দিক থেকে তুমি যদি কন্ট্রোল করো, দেন ইউ হ্যাভ এ বেটার কন্ট্রোল। এটার এক্সাম্পল হিসেবে এই ট্যাপটা দেখো, যে এখান থেকে তুমি যদি পানির ফ্লোটা কন্ট্রোল করার জন্য তোমার এখানে 3টা নব আছে। সো 3টা নব গিভস ইউ বেটার কন্ট্রোল অন দ্য ফ্লো অফ ওয়াটার। So exactly same thing happens in FinFET. You have gate 1, gate 2, gate 3. This is the source, this is the drain. So এখানে যেমন পানির ফ্লোটা হচ্ছে from the source to the drain, আর এখানে হচ্ছে তোমার ট্রানজিস্টরের ক্ষেত্রে you have the electron flow from the source to the drain, and you have 3 gates to control the flow of electrons. যখন তুমি ইলেকট্রনের ফ্লো প্রিসাইসলি কন্ট্রোল করতে পারবা, বা then you can make a excellent device. কারণ আলটিমেটলি আমার ট্রানজিস্টরের কাজটাই হচ্ছে ডিভাইসে কারেন্ট ফ্লোকে কন্ট্রোল করা। এটা যত প্রিসাইসলি তুমি করতে পারবা, যত অ্যাকুরেটলি করতে পারবা, তত তোমার ডিভাইসটা বেটার পারফর্মিং হবে। সো দিস ইজ দ্য জব অফ আ ফিনফেট। এবং এখানে গ্রাফে দেখানো হয়েছে যে একটা প্লেনার ট্রানজিস্টরে দেখো যে তোমার এখানে একটা অফ কারেন্টটা একটু হাইয়ার, 0.0001, নর্মালাইজড ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু না। এবং তুমি যখন করবা ফিনফেট বা ট্রাইগেট ইউজ করবা, তোমার কারেন্টের লিকেজটা দেখো কমে আসছে। সো দেখতে পাচ্ছ যে ব্লু লাইনটা দেখছো? জি স্যার। কেন কমে আসছে? কারণ হচ্ছে তোমার 3 দিকে তুমি কন্ট্রোল করতেছো, ইলেকট্রন কোনো দিক দিয়ে স্কেপ করতে পারবে না। You have precise control over the movement of the electrons. So that's why this is a better device. এবং এটার কারণে দেখো তোমার 37 টাইমস ফাস্টার হচ্ছে তোমার ডিভাইস। এই যে ট্রাইগেটে 32 ন্যানোমিটার ছিল প্লেনার ডিভাইস, এগুলাকে বলা হচ্ছে প্লেনার ডিভাইস, মানে ফ্ল্যাট। আর ফিনফেট হচ্ছে 3 ডাইমেনশনাল ডিভাইস, এবং ফিনফেটে 37% তোমার ফাস্টার স্পিড তুমি অ্যাচিভ করছো at 0.7 volts, আর 1 ভোল্টে 18 টাইমস ফাস্টার। সো ইউ ক্যান সি দিস ইজ এই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ট্রানজিস্টর ডিলে, তোমার ডিলে অনেক কমে গেছে। সো ইউ হ্যাভ প্রিসাইজ কন্ট্রোল অন দ্য মুভমেন্ট অফ ইলেকট্রনস। এখন এটা একটা ফিনফেটের ছবি ইন্টেলের, এবং এটা হচ্ছে ফিনফেটের ক্রস সেকশন। ক্রস সেকশন মানে হচ্ছে তুমি যদি ফিনফেটটাকে একটা স্লাইস কাটো, কেটে সেটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপের আন্ডারে দেখো, তাহলে এরকম একটা জিনিস দেখতে পাবা। এই জিনিসটা কি?
এটা বোঝার জন্য নিচের ছবিটা দেখো, এটা হচ্ছে ফিনফেট। ফিন মানে হচ্ছে ওই যে তোমরা হাঙ্গর তো দেখছো টিভিতে, বা আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন ইট ফর রিয়েল, শার্কের পিঠের উপর একটা থাকে না, হ্যাভ ইউ সিন দ্যাট? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওইটাকে বলে হচ্ছে ফিন। হ্যাঁ, সো এই ফিন ফেট ওয়ার্ডটা হচ্ছে ফিন থেকে। কারণ দেখো এটা হচ্ছে তোমার ট্রানজিস্টর, এটা হচ্ছে গেট, এখানে হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, আর এই সোর্স ড্রেনটা হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে গেট। গেটটা 3 দিক দিয়ে আছে। গেটটা কিভাবে আছে? গেটটা হচ্ছে তোমার এইখান দিয়ে কন্ট্রোল করতেছে, এই সাইড দিয়ে কন্ট্রোল করতেছে, আর এই যে দেখো ওই পাশ থেকেও আসতেছে। সো ইউ হ্যাভ গেট ইন অল 3 ডিরেকশনস। এবং সোর্স আর ড্রেনটা এমন ভাবে কানেক্ট করা যে এটা ওই যে হাঙ্গরের পিঠে যে থাকে ওরকম খুব একটা এক্সটেনশন এখানে উঠে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ফিন। সো দিস ইজ ফিন। এটা হচ্ছে ফিনের হাইট, এটা ফিনের উইথ, এগুলো খুব ইম্পর্টেন্ট প্যারামিটার ডিভাইসে কারেন্ট কন্ট্রোল করার জন্য। এটা হচ্ছে সিলিকন সাবস্ট্রেট, তোমার এটা হচ্ছে অক্সাইড। বাই দ্য ওয়ে ফিনটাও সিলিকন দিয়ে তৈরি, আর গেটটা হচ্ছে মেটাল, নরমালি টাইনাইট্রাইট দিয়ে করে। আর ইউ হ্যাভ সোর্স এন্ড ড্রেন, এন্ড দিস ইজ দ্য গেট লেন্থ। এই গেট লেন্থটাই হচ্ছে ফিনফেটের ক্ষেত্রে, ফার্স্ট ফিনফেটের ক্ষেত্রে this was 22 nanometer. Is it clear? আচ্ছা, এখন এটাকে যদি আমি ক্রস সেকশন নেই, ক্রস সেকশন নেওয়া মানে হচ্ছে তুমি এখান থেকে একটা স্লাইস নিলা, এই যে এখান থেকে একটা স্লাইস তুমি কেটে নিলা, কেটে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখলা, তাহলে কি দেখতে পাবা? তাহলে এই পোরশনটা, এই যে ফিনের পার্টটুকু এখানে দেখানো হয়েছে। তাহলে দেখো এটা মনে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, বাট অ্যাকচুয়ালি পারফেক্ট রেক্ট্যাঙ্গেল হয় না, এটা একটু উপরে এরকম কার্ভ থাকে, কারণ এত পারফেক্টলি ফ্ল্যাট বানানো পসিবল না। এবং এই যে ফিনের যে উইথ, এটার উইথ হচ্ছে অ্যারাউন্ড 8 ন্যানোমিটার। ওকে, এবং এটার উপরে অক্সাইডটা এখানে দেখা যাচ্ছে না, বাট এখানে একটা অক্সাইড লেয়ার আছে, আর এটা হচ্ছে অক্সাইড লেয়ার, আর এটা বেসিক্যালি হাফনিয়াম অক্সাইড, যেটাকে আমরা হাই কে বলি। দিস ইজ হাই কে। আর এটার উপরে তোমার হচ্ছে গিয়ে মেটাল গেট। বুঝা গেছে স্ট্রাকচারটা? এই গেটের নিচে হাই কেটা আছে, হাই কেটা এই নিচের ছবিতে দেখা যাচ্ছে না, বাট তুমি যখন স্লাইসটা কাটে নিবা, কেটে নিলে তুমি ওই হাই কেটা দেখতে পাবা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই হাই কেটা যদি ক্রস সেকশন নাও, ক্রস সেকশন নিলে এই যে ফিনের যে উইথটা, এই যে ফিন উইথ, এই যে এটা, এই ফিনের উইথটা দেখো, দিস ইজ জাস্ট 8 ন্যানোমিটার। দেখতে পাচ্ছ? জি জি স্যার। 8 ন্যানোমিটার মানে হচ্ছে অ্যারাউন্ড রাফলি 64 অ্যাটমস। তার মানে তুমি বুঝতে পারছো যে কত তো স্মল একটা ডিভাইস, জাস্ট 64টা অ্যাটম দিয়ে এই ফিনটা তৈরি হয়েছে। ডু ইউ গেট ইট? এবং এটার উপরে হচ্ছে তোমার হাইকে, হাইকে মানে হাফনিয়াম অক্সাইড, মেটাল গেট ইজ টাইনাইট্রাইট, আর এছাড়া অন্যান্য জিনিস থাকে, টাংস্টেন থাকে, এগুলো আমাদের এখন জানার দরকার নাই। আর হচ্ছে তোমার এই ফিনের বাইরে একটা কোটিং থাকে সিলিকন অক্সাইডে, বাট উই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দিস। মোট কথা এই ছবিটা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মডার্ন ডিভাইসে ফিনফেটের উইথ হচ্ছে অ্যারাউন্ড 8 ন্যানোমিটার। একটা কোম্পানি আছে যেটা হচ্ছে চিপওয়ার্কস, এই কোম্পানিটার নাম তোমরা ওয়েবসাইটে দেখতে পারো। চিপওয়ার্কস এর কাজ হচ্ছে যে যখন বাজারে কোনো নতুন প্রসেসর তৈরি হয়, ওরা সেটা কিনে নিয়ে আসে, কিনে এনে ওরা সেটাকে একেবারে স্লাইস করে কাটে, ক্রস সেকশন। হ্যাঁ, ছুরি দিয়ে কাটে না, এটা কাটার জন্য টুল আছে, সেটাকে বলে এফআইবি, ফোকাসড আয়ন বিম। সো সেটা দিয়ে ক্রস সেকশন করে চিপটাকে কাটে, কেটে দেখে যে ভিতরে কি আছে। এবং এই যে আমি বললাম যে ফিনফেটের হচ্ছে গিয়ে এটা উইথটা হচ্ছে 8 ন্যানোমিটার, আর এই ফিনফেটের হাইট হচ্ছে অ্যারাউন্ড লেটস সে 20 ন্যানোমিটার বা 22 ন্যানোমিটার। ফিনফেটের হাইট না, সরি, এই যে গেট লেন্থটা, সরি, গেট লেন্থটা হচ্ছে অ্যারাউন্ড 22 ন্যানোমিটার, হাইট মেবি অ্যারাউন্ড 40 ন্যানোমিটার সামথিং। এই যে 22 ন্যানোমিটার, এই পুরো জিনিসটার উইথ ইজ 22 ন্যানোমিটার। 22 ন্যানোমিটার আসলে কতটুকু দেখো,
আমরা যদি আমাদের ব্লাড সেল চিন্তা করি, আমাদের রেড ব্লাড সেল হচ্ছে 7000 ন্যানোমিটার, সেখানে একটা ট্রানজিস্টর, একটা ফিনফেটের উইডথ হচ্ছে 22 ন্যানোমিটার। সো ইউ ক্যান ইমাজিন যে হাউ স্মল দ্যাট ইজ। আচ্ছা, সো আমি আর 5 মিনিটস নিব, 11:25 এ ছেড়ে দিব, আর আজকে আমি অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আইবিএম এর ব্রেক থ্রুস গুলা কি কি? এরপরে ফিনফেটে কিন্তু সবাই থেমে থাকে নাই। ফিনফেটের পরে, ফিনফেটে হচ্ছে গেটটা আমি যেটা বললাম যে 3 সাইড থেকে, এখান থেকে গেট, এখান থেকে গেট, and the gate also comes from here. So the gate surrounds the channel from 3 sides. সায়েন্টিস্টরা বললো আচ্ছা ঠিক আছে, 3টা সাইডে না করে আমরা যদি গেটটাকে একটা রোলের মতো করে চ্যানেলের চারিপাশে দিয়ে দিই, ইটস লাইক এ রোল। তুমি যখন ওই যে কি বলে, when you go and buy a snack, তুমি যখন স্ন্যাক রোল করো তখন কি হয়, you have some feelings inside, এটাকে রোল করে তোমাকে দিয়ে দেয়। সো এক্স্যাক্টলি লাইক দ্যাট, যে তুমি চ্যানেলটা নিবা, চ্যানেলটাকে পরে তুমি গেটটাকে র্যাপ করে দিবা, এটাকে বলে র্যাপ অ্যারাউন্ড বা গেট অল অ্যারাউন্ড। সো এটাকে হচ্ছে গেট অল অ্যারাউন্ড ট্রানজিস্টর বলে। যে ফিনফেটের নেক্সট স্টেজটা হচ্ছে এটা। ফিনফেট তো 3 সাইড থেকে চ্যানেলটাকে ঘিরে রাখে, এটা 3 সাইড থেকে না, এটা চারিদিকে, এটা একটা রোলের মতো চ্যানেলটাকে ঘিরে থাকে, সো দ্যাট ইউ হ্যাভ ফুল কন্ট্রোল, 100% কন্ট্রোল on the channel, but it is very difficult to make. ঠিক আছে, এটার পারফরম্যান্স খুবই ভালো, কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট টু মেক। এনিওয়ে 2021 এ আইবিএম প্রথম এটা তৈরি করে। ইনফ্যাক্ট 2017 এ ওরা এটা অ্যানাউন্স করে যে এটা আমরা করতে পারবো। এটাকে বলে হচ্ছে ন্যানোশিট অথবা গেট অল অ্যারাউন্ড বা ন্যানো ওয়্যার, যে অনেকগুলো নাম আছে, গেট অল অ্যারাউন্ড, ন্যানো ওয়্যার, ন্যানোশিট, ট্রানজিস্টরস। 2021 এ এসে আইবিএম 2 ন্যানোমিটার, আর 2 ন্যানোমিটার মানে এই যে এটার লেন্থ হচ্ছে 2 ন্যানোমিটার। সো 2 ন্যানোমিটার গেট অল অ্যারাউন্ড ট্রানজিস্টর ফার্স্ট ডেমনস্ট্রেট করে। এটা এখনো মার্কেটে বা অ্যাকচুয়াল তোমরা যে চিপগুলো ব্যবহার করো সেখানে এটা এখনো আসে নাই, এটা আসতে অনেক সময় লাগবে। বাট গুড থিং যে এটা হচ্ছে পিপল আর অ্যাকচুয়ালি ফোকাসিং অন দ্যাট। ওকে, সো এটা গেল আইবিএম। স্যামসাং কিন্তু বসে থাকে নাই। স্যামসাং গেট অল অ্যারাউন্ড, যেটা বললাম যে ফিনফেটের পরে তারা গেট অল অ্যারাউন্ড ন্যানো ওয়্যার নিয়ে আসছে। ন্যানো ওয়্যারের কনসেপ্টটা যে এটার মতোই, দিস ইজ আ ন্যানো ওয়্যার। ন্যানো ওয়্যারের পরে আসছে হচ্ছে ন্যানোশিট। হোয়াট ইজ ন্যানোশিট? ন্যানোশিট হচ্ছে জাস্ট তোমার এই যে তোমার চ্যানেলের লেন্থ না, চ্যানেলের উইথ, যেটা এই যে এখানে দেখো, এখানে ন্যানো ওয়্যারে উইথ গুলা কম, ন্যানোশিটে হচ্ছে একই জিনিস, জাস্ট এই উইথ গুলা হচ্ছে বেশি। সো এই অরেঞ্জ, সরি ভায়োলেট কালার যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার গেট, দিস ইজ গেট, আর এগুলো হচ্ছে তোমার সোর্স আর ড্রেন। ওকে, সো এদের উইথ গুলা আমরা বাড়াই দিছি। সো দিস ইজ ন্যানোশিট। ন্যানোশিটের আরেকটা নাম হচ্ছে মাল্টি ব্রিজ চ্যানেল ফেট। এগুলো খুব অ্যাডভান্স কনসেপ্টস, আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি। সো ফিনফেটের পরে আসলো ন্যানো ওয়্যার, স্যামসাং নিয়ে আসলো ন্যানো ওয়্যার, ন্যানো ওয়্যারের পরে আসছে হচ্ছে ন্যানো শিট। বাট এখনো কমার্শিয়ালি কিন্তু ফিনফেটই ইউজ হচ্ছে। এগুলা এখনো আমরা কমার্শিয়ালি যেতে পারিনি। ইভেন অ্যাপেলের যে 5 ন্যানোমিটার চিপ তোমরা দেখতেছো, দ্যাট ইজ স্টিল ফিনফেট, যেটার গেট লেন্থটা হচ্ছে গিয়ে 5 ন্যানোমিটার। কিন্তু নেক্সট আমরা এরপরে যে ডিভাইসগুলো আসবে, তোমরা যখন জব সেক্টরে ঢুকবা, মেবি ইন 5-10 years you will have the gate all around nano wire and nano sheet if it is okay. So স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার বলো। স্যার ফিনফেটে তো স্যার 3 দিক থেকে গেট থাকে স্যার, আপনি বললেন স্যার, তো এই ছবিটাতে স্যার আসলে এটা আসলে দেখা যাচ্ছে না, 3 দিক থেকে গেটটা কি স্যার দেখা পসিবল কোনো ভাবে, মানে 3টা গেট আপনি বলেন? তিনটাকে এখান থেকে একটু আঁচ করতে পারো, এই ছবিটা থেকে একটু বোঝা যায়, বাট ইজ ভেরি ডিফিকাল্ট টু ভিজুয়ালাইজ। ঠিক আছে,
স্যার এটা মানে তো অল গেট অল অ্যারাউন্ড স্যার। এর আগের পেজে যেটা ছিল স্যার, ওই যে এর আগের স্লাইডটাতে মেবি, জি স্যার, যে এখান থেকে কি স্যার বোঝা যায়, জি স্যার, জি স্যার, এখান থেকে কি স্যার এই যে ব্লু পার্ট যেটা, লাইট ব্লু যেটা স্যার, এটাই তো স্যার গেট ছিল এটাই গেট, রাইট? হ্যাঁ, স্যার। এটাই গেট। এটার এখানে স্যার একটা দেখা যাচ্ছে, বাট মানে আমি একটু একটু বুঝতে কষ্ট হচ্ছে আর কি, তিনটা না না কোন কোন জায়গায়। না, মানে গেট মনে হচ্ছে একটাই, বাট বেসিক্যালি ইট ইজ সারাউন্ডিং দ্য চ্যানেল দেন ফ্রম থ্রি সাইডস। তিনটা সাইড থেকে চ্যানেলটাকে সারাউন্ড করে রাখছে। কিভাবে তুমি দেখো, সেটা হচ্ছে যে যে আমি যেটা বললাম, যে একটা হচ্ছে তোমার তোমার এই যে এইটা, এই যে গেটের নিচেই তো হচ্ছে গিয়ে চ্যানেলটাকে দেখা যাচ্ছে না, কারণ চ্যানেলটা হচ্ছে গেটের নিচে পড়ে গেছে। বাট গেট ইজ কন্ট্রোলিং দ্য চ্যানেল ফ্রম থ্রি সাইডস। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ফ্রম অ্যানাদার সাইড, আর এখান থেকে হচ্ছে আরেকটা সাইড। জি স্যার, বুঝতে পারছি এবার। জি স্যার। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এখন বুঝে গেছে। মানে আমি যদি ডটেড লাইন দিয়ে দেখাই, তাহলে এই যে এই পোর্শনটা হচ্ছে গিয়ে তোমার চ্যানেল, এই চ্যানেলটা হচ্ছে এই ব্লু বক্সটার নিচে, এই জন্য দেখতে পাচ্ছ না। তো ওইটার নিচে, এই ব্লু বক্সটার নিচে যে পোর্শনটা, সেটাকে তুমি ডান দিক, বাম দিক, আর ওই যে ধরো ওই পিছনে ওই পাশ থেকে তুমি কন্ট্রোল করতে পারতেছো। কারণ এটা তো 3D, তো 3D হলে এখানেও তো আরেকটা পোর্শন আছে, তাই না? জি স্যার, মানে মেইন কথা স্যার, ওই যে ওই চ্যানেলটা তিন দিক থেকে সারাউন্ডেড, আর হচ্ছে অল অ্যারাউন্ডে হচ্ছে বাকি যে সাইডটা ফাঁকা ছিল ওইটাও সারাউন্ডেড করে রাখতেছে আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ, অল অ্যারাউন্ড হচ্ছে তোমার ওই যে র্যাপের মতো। ঠিক আছে, ওখানে জি মানে স্যার, জি স্যার, জি স্যার। চারিদিক থেকে তোমাকে র্যাপ করে দিছে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমাদের আচ্ছা, আর খুব বেশি কিছু নাই। আমরা কি স্টপ করবো? তোমাদের 11:30 ক্লাস আছে তো, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে স্টপ করি। সরি, আজকে একটু ইন্টারাপশন হয়েছে। আমি কালকে এটা শেষ করব, এবং হচ্ছে তোমাদের মেইন টপিক যেটা, সেটা শুরু করব। তোমরা তো মনে করতেছো যে এগুলা আসলে স্যার পড়াচ্ছে, এগুলো তো পরীক্ষায় আসবে না, বাট এই কনসেপ্টস গুলো তো তোমাদের একটু জানা দরকার। এখন একটু আইডিয়া হয়েছে না যে ডিভাইসে আসলে তোমাদের মানে লেটেস্ট ডিভাইস গুলা কিরকম হয়, কি থাকে, রাইট? নাও ইউ উইল ফিল লিটল বিট মোর মোটিভেটেড টু লার্ন দিস কোর্স। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, সো আমি আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি সবাইকে। আমি সরি যে দুইবার কারেন্টের জন্য ইন্টারাপশন হয়েছে। নরমালি এই টাইমে কারেন্ট যায় না আমার বাসায়, বাট আজকে দুবার গেছে। সো এনিওয়ে, আমরা কন্টিনিউ করব। কালকে আমাদের ক্লাস আছে, রাইট? জি স্যার। হ্যাঁ, আমাদের রেগুলার ক্লাস টুমরো। সো উইল ফিনিশ দিস এন্ড উইল স্টার্ট দ্য নিউ টপিক। ওকে, সো আমরা কালকে শুরু করব হচ্ছে সেমিকন্ডাক্টর বেসিক্স আর ক্রিস্টাল স্ট্রাকচার, এই দুটো আমরা কালকে পড়বো। ওকে, সো আমি আজকে এখানে স্টপ করছি। নেক্সট কয়েকটা ক্লাস একটু ফাস্ট যাব, প্রথমে একটু স্লো গেলাম, বিকজ দিস আর ভেরি ইন্ট্রোডাক্টরি কনসেপ্টস, এগুলো একটু জানা দরকার। কালকে যেমন এই স্লাইডটা দিয়ে শুরু করব, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, এবং দেন উই আর গোয়িং টু গো into some overview, fundamental transistor operations করে আমরা এই লেকচার 0টা শেষ করব। তার আমি স্লাইডগুলো আজকে আপলোড করে দিচ্ছি তোমাদের ক্লাসরুমে, তোমরা এটা দেখে নিতে পারো। আর হ্যান্ডআউট সেকশনে আমি ওই যে গর্ডন মুরের পেপারটা দিছিলাম, তোমরা কাইন্ডলি এটা একটু পড়ে দেখো। ওকে ঠিক স্যার। আছে? ওকে, সো থ্যাংক ইউ, আই উইল সি ইউ টুমরো। আর রেকর্ডিংটা আমি আপলোড করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, কালকে 10টায় ক্লাস হবে আমাদের।